নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। অতিরিক্ত আম পেকে গেলে সেটাকে কিভাবে ব্যবহার করবেন, কোলগেটের মধ্যে দেশলাই কাঠি দিবেন কিসের জন্য, গ্যাসের লাইটার আপনারা এমন কিভাবে ব্যবহার করবেন, মোজার মধ্যে আপনারা চিরুনি পরাবেন কিসের জন্য, একটা মোজা বা চিরুনির সাহায্যে পুরো ঘর কিভাবে পরিষ্কার করবেন, কিচেন টাওয়াল কিভাবে রাখলে খুব ভালোভাবে গুছিয়ে রাখতে পারবেন, টুকরো করা সাবান বা ছোট হয়ে যাওয়া সাবান ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন, তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আজকের প্রথম টিপ নিয়েছি আম। আমাদের বাড়িতে কিন্তু কম বেশি প্রত্যেকেরই এখন আম নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন আম যদি অতিরিক্ত পেকে যায়, সেক্ষেত্রে অতিরিক্ত পেকে যাওয়া আম কিন্তু আমাদের কারোরই খেতে ইচ্ছা করে না। তারপর আস্তে আস্তে আমটা কিন্তু নষ্ট হয়ে যায়। যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু উচিত নয়। তবে আপনাদের বাড়িতে যদি অতিরিক্ত আম পেকে যায়, খেতে ইচ্ছা না করে, সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমটা কিন্তু আমি এইভাবে করে কেটে নিয়েছি, আর আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, পেকেও গেছে। তো এই আমটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি একটা চামচের সাহায্যে আমের যে শাঁস বা পাল্পটা রয়েছে প্রথমে বের করে নিচ্ছি। পাচ্ছেন বন্ধুরা, সব আমের শাঁসটাই কিন্তু আমি এইভাবে করে বের করে নিয়েছি। এবার এই আমের শাঁস বা পাল্পটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার। মিক্সার জারের মধ্যে আমের যে পাল্পটা রয়েছে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে এটাকে আমি পেস্ট করে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এই আমের পেস্টটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, খুন্তির সাহায্যে আমি এইভাবে করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের সুজি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে সুজিটাকে নাড়াচাড়া করে আমি কিছু সেকেন্ড ভেজে নেব। তবে সুজিটা কিন্তু লাল করে ভাজা যাবে না। কিছু সেকেন্ড যখনই সুজিটা আপনারা ভাজবেন, দেখবেন সুজি থেকে একটা সুন্দর গন্ধ যখন বেরোতে শুরু করবে, তখন আপনারা এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের দুধ। আমি এখানে 50 গ্রাম সুজির জন্য 200 গ্রাম দুধের ব্যবহার করছি। তারপর দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলার দিকে বসে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে চিনি। আমের মধ্যে যেহেতু অনেকটাই মিষ্টি রয়েছে, যার কারণে আমি কিন্তু এখানে চিনিটা কম দিলাম। তবু আপনারা যে যার মিষ্টি কিন্তু নিজের পছন্দ মতো দিতে পারেন। এবার যে আমের পাল্পটা পেস্ট করে রেখেছি, সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কিছুটা পরিমাণের আমের পাল্প দেওয়ার পর আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি, যাতে করে তলার মধ্যে দলা পেকে না যায়। তারপর বাকি যে পাল্পটা রয়েছে সেটাও কিন্তু দিয়ে দেব। পাচ্ছেন বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমাদের এর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমের কালারটার জন্যেই কিন্তু এই সুজিটার কালারটা এতটা সুন্দর এসছে। বাকি যে আমের পাল্পটা রয়েছে আমি আবারও দিয়ে দিলাম। তারপর কিছু সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই রেখেছি। এইভাবে করে কিছু সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এখানে চাইলে কিন্তু আপনারা কাজু কিশমিশেরও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু এখানে ব্যবহার করব না, যেহেতু আমি এখানে আমের পাল্পের ব্যবহার করেছি, যাতে করে এর মধ্যে আমের পাল্পের একটা সুন্দর সেন্ট বা গন্ধ আসে, এমনকি স্বাদটাও আসে। তার কারণেই আমি কিন্তু এখানে আর কোনো কিছু ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আরও বেশ কিছুক্ষণ এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আমি এখানে ওপর থেকে সামান্য পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছে। আশা করছি আপনাদের যদি অতিরিক্ত আম পেকে যায়, এইভাবে করে কিন্তু আপনারা পাকা আম দিয়ে একটা হালুয়া বানিয়ে নিতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী। রান্না বান্না করে থাকি, অনেক সময় দেখবেন কড়াই কিন্তু আমাদের এইভাবে করে পুড়ে যায়, আর যখন এইভাবে করে কড়াই পুড়ে যায়, এই পোড়া কড়াইয়ের দাগ তুলতে আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়, এমনকি অনেকক্ষণই কিন্তু ঘষা মাজা করতে হয়। তবে আপনারা ঘষা মাজা ছাড়াই কিভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন, আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। এবার গ্যাসটাকে অন করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা, আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা। এখান থেকে কিছুটা পরিমাণের চায়ের পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি জলটাকে একটু গরম করে নেব, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি।
তারপর একটা খুন্তির সাহায্যে আমি এইভাবে করে একটু জলটাকে নাড়িয়ে নিচ্ছি, আর যে পোড়া অংশগুলো রয়েছে তার মধ্যে এই জলটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জলটা কিন্তু 5 মিনিটের জন্য এইভাবে কড়াইয়ের মধ্যে রেখে দিতে পারেন। তো আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি, আমি কিন্তু এই কড়াইটার সাথে সাথে পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি এই জলটাকে কড়াইয়ের মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি। এইভাবে করে 5 মিনিট রেখেও দিতে পারেন, তবে আমি কিন্তু এখনই পরিষ্কার করব। তো খুন্তির সাহায্যে কি করব, কড়াইয়ের যে পোড়া অংশগুলো রয়েছে এইভাবে করে যতটা সম্ভব তুলে নেওয়ার চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুন্তির সাহায্যেই পোড়া যে দাগগুলো ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে। এবার এই জলটাকে আমি এখন ফেলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পোড়া অংশ পরিষ্কার হয়েছে। এবার কড়াইটা আমি পরিষ্কার করার জন্য বেশ কিছুটা চায়ের পাতা এইভাবে করে দিয়ে দিচ্ছি, আর নিয়েছি এখানে একটা স্ক্রাবারের সাহায্যে আমি এইভাবে করে ঘষে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ভিমবার সাবান, ভিমবার লিকুইড বা কোনো জেলের ব্যবহার করব না। চায়ের পাতা দিয়ে এইভাবে করে হালকাভাবে ডলে নিলেই দেখবেন খুব সহজেই কিন্তু আমাদের কড়াইয়ের যে বাকি পোড়া দাগটা রয়েছে সেটাও কিন্তু উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো কড়াইটাই কিন্তু আমার এইভাবে করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিকেন আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে অনেক সময় দেখবেন যদি একটু বেশি পরিমাণের চিকেন নিয়ে আসা হয় সেক্ষেত্রে পুরো চিকেনটা আমরা হয়তো কেউই রান্না করি না, বেশ কিছুটা রান্না করি আর বাকিটা কিন্তু আমরা ফ্রিজে তুলে রাখি। সেক্ষেত্রে দেখা যায় পরবর্তী সময় যখনই আমরা চিকেনটা রান্না করার জন্য বের করতে যাই অতিরিক্ত বরফ জমে থাকে, যার কারণে অনেকক্ষণ আমাদের ফ্রিজ থেকে বের করে রাখতে হয় বা জলে ভিজিয়ে রাখতে হয়। তবে যখনই আপনারা চিকেন ফ্রিজের মধ্যে রাখবেন, কিভাবে রাখবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের সরিষার তেল। তারপর খুব ভালোভাবে লবণ আর সর্ষের তেলটাকে চিকেনের মধ্যে এইভাবে করে মাখিয়ে নেবেন, আর নিয়ে নেবেন একটা এয়ারটাইট বক্স বা টিফিন কৌটো, তার মধ্যে আপনারা এই চিকেনটাকে রেখে দেবেন। এবার এই চিকেনটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি 2 দিনের জন্য। তারপর আমি কিন্তু চিকেনটা আপনাদের বের করেও দেখিয়ে দেব। আমরা যদি চিকেনের মধ্যে সামান্য পরিমাণের লবণ আর সর্ষের তেল মাখিয়ে রাখি তাহলে দেখবেন এই চিকেনের মধ্যে কিন্তু কোনোভাবেই অতিরিক্ত বরফ জমে যাবে না। কেন কি লবণ আর সর্ষের তেল কোনোভাবেই কিন্তু বরফ জমতে দেয় না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এই টিফিন কৌটোটাকে 2 দিন পর বের করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন যে আমার চিকেনের মধ্যে কিন্তু একটুও বরফ জমে যায়নি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা যখন স্কুলে যায় এই ধরনের স্কার্ট হোক কি প্যান্ট পরে যায়, দেখবেন স্কুল ড্রেসের মধ্যে স্কার্ট বা প্যান্টের মধ্যে এই ধরনের হুক দেওয়া থাকে। আর এগুলো যখনই বেশ কিছুদিন ব্যবহার করে আমরা যখনই এই ধরনের স্কার্ট বা প্যান্টগুলো জল দিয়ে ধুয়ে থাকি বা ঘামের কারণে কি হয় দেখবেন জং বা মরচে পড়ে যায়। আর যদি জং বা মরচে পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের হুকগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন নেল পলিশ বা নেল পেন্ট, তারপর এই যেখানে হুক দেওয়া রয়েছে তার মধ্যে এইভাবে করে ভালো করে লাগিয়ে নেবেন। এতে কি হবে, একটা নেল পেন্ট বা নেল পলিশের আস্তরণ হয়ে যাবে, যার কারণে জং বা মরচে পড়বে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা গ্যাসের লাইটার। গ্যাস ওভেন জ্বালানোর জন্য আমরা কম বেশি অনেকেই এই ধরনের লাইটারের ব্যবহার করে থাকি, তবে যখন আমরা রান্না বান্না করে থাকি কি করি, এই গ্যাসের লাইটারটা গ্যাস ওভেনের সাইডেই কিন্তু আমরা রেখে দিই। এর ফলে দেখা যায় আমরা যখন রান্না বান্না করি এই লাইটারের মধ্যে কিন্তু তেল পড়ে যায়, জল পড়ে যায় বা মশলা পড়ে যায়। সেক্ষেত্রে গ্যাস ওভেন যখনই এই লাইটার দিয়ে আমরা জ্বালাতে যাই ঠিকঠাকভাবে জ্বলে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো চাইলে এই লাইটারটা আপনারা রোদ্রের মধ্যে দিয়ে দিতে পারেন, দেখবেন তাহলেও কিন্তু ঠিকঠাকভাবে জ্বলতে শুরু করবে। আর যদি রোদ্রে দিতে না চান, গ্যাস ওভেন জ্বালানোর পর দেখবেন আমাদের যে বার্নারটা থাকে সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। এইভাবে করে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। যদি গ্যাস লাইটারের মধ্যে তেল, মশলা, জল কোনো কিছু থেকে থাকে সেটা দেখবেন গরমের কারণে কিন্তু সেটা শুকিয়ে যাবে। তারপর আপনারা যদি এইভাবে করে গ্যাসটা জ্বালিয়ে থাকেন দেখবেন এই লাইটার দিয়েই কিন্তু
আবারও আপনারা গ্যাসটা জ্বালিয়ে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি একটা কিচেন টাওয়াল। কিচেনের মধ্যে আমরা কিন্তু কম বেশি অনেকেই এই ধরনের টাওয়ালের ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন আমরা কিচেন টাওয়ালটা এমন জায়গায় রেখে দিই যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না। তাছাড়াও আপনারা কিচেন টাওয়াল কিচেনের মধ্যে এমন কিভাবে রাখবেন যাতে করে আপনাদের কিচেন টাওয়ালটা একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, এমনকি দেখতেও অনেকটাই সুন্দর লাগবে। কিচেন টাওয়ালটাকে প্রথমে খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি, তারপর ঠিক যেভাবে শাড়ির আমরা কুচি করি ঠিক সেইভাবেই কিন্তু আমি কিচেন টাওয়ালটাকে এইভাবে কুচি করে নিয়েছি। এবার খুব ভালোভাবে আমি এটাকে সেট করে নেব। এবার এই কুচিটা যাতে খুলে না যায় তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ডটাকে আমি কিচেন টাওয়ালের মধ্যে এইভাবে পরিয়ে দিচ্ছি। আপনাদের যদি রাবার ব্যান্ডটা ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দুবার পেঁচিয়েও দিতে পারেন। এবার এই যে কিচেন টাওয়ালের সাইডটা রয়েছে আমি এরকম করে এই রাবার ব্যান্ডের ভেতরের দিকে এইভাবে আটকে দেব যাতে করে বেরিয়ে না যায়। দুটো সাইডই এইভাবে আটকে দিচ্ছি, আর এটা কিন্তু একটা ফুলের মতো দেখতে হয়েছে। এবার এই কিচেন টাওয়ালটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এই যে কিচেন টাওয়ালের পিছনের সাইডে রাবার ব্যান্ডটা রয়েছে সেটাকে আমি কিচেনের যেখানে হ্যাং করি তার মধ্যে রাবার ব্যান্ডটা দিয়ে আটকে দেব। আর এইভাবে যদি আটকে দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন কিচেনটাও দেখতে সুন্দর লাগবে, টাওয়ালটাও একটা জায়গার মধ্যে গোছানো থাকবে। যখন আমাদের প্রয়োজন আমরা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো। আমি এখানে কিচেনের মধ্যে ব্যবহার করেছি, আপনারা ওয়াশ বেসিনের সামনেও কিন্তু এটা এইভাবে ব্যবহার করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি একটা দেশলাইয়ের বক্স। দেশলাই কাঠি আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, তবে দেশলাইয়ের যে কাঠিগুলো থাকে কোনো কারণবশত যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন এই কাঠিগুলো কিন্তু আমরা কেউই আর ব্যবহার করতে পারি না। তাছাড়াও অনেক সময় দেখবেন দেশলাই কাঠি যখন আমরা জ্বালিয়ে থাকি খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু শেষ হয়ে যায়, পরে দেখা যায় আবারও কিন্তু আমাদের আরেকটা দেশলাই কাঠি জ্বালতে হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন কোলগেট বা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট। পর দেশলাই কাঠির বারুদের মতো যে অংশগুলো রয়েছে তার মধ্যে এইভাবে করে কোলগেটটাকে আমি লাগিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য অপেক্ষা করব যাতে করে কোলগেটটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই কোলগেটটা কিন্তু এখন শুকিয়ে গেছে, জ্বালিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা আপনাদের দেশলাই কাঠি জ্বালিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু কাঠিটা জ্বলবে। তাছাড়াও যদি দেশলাই কাঠি নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু করে কোলগেট বারুদের মতো অংশে লাগিয়ে তারপর শুকিয়ে নেবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি, তবে সাবানের যে টুকরোগুলো থাকে সেগুলো দেখবেন অনেকটাই ছোট হওয়ার কারণে আমরা হাত দিয়ে ঠিকঠাকভাবে ধরতে পারি না, তখন কিন্তু এই সাবানগুলো আমাদের বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই সাবানের টুকরোগুলো কিন্তু আমরা নানাভাবে ব্যবহার করতে পারি, তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা, এখান থেকে দুটো সাবানের টুকরো আমি নিয়ে নিচ্ছি আর বাকি সাবানের টুকরোগুলো রেখে দেব, পরে ব্যবহার করব। তো এই যে মোজাটা রয়েছে যাতে করে খুলে না যায় আমি এইভাবে করে একটা গিট দিয়ে দিচ্ছি। এবার এটাকে কোথায় কিভাবে ব্যবহার করবেন, আমরা প্রত্যেকেই কিন্তু কিচেন সিঙ্ক ব্যবহার করে থাকি, ব্যবহার করার পর অনেকটাই নোংরা হয়ে যায়। আর কিচেন সিঙ্কটা আমরা সাধারণত ভিমবার সাবান, ভিমবার লিকুইড বা অন্যান্য লিকুইড জেল দিয়ে পরিষ্কার করে থাকি। যেহেতু রেগুলার আমরা কিচেন সিঙ্কের ব্যবহার করি আর রেগুলার পরিষ্কার করতে হয়, এতে করে অনেকগুলো টাকাও আমাদের খরচ হয়। যেহেতু ভিমবার সাবান বা ভিমবার জেল দিয়ে যদি পরিষ্কার করি, সাবানের টুকরো ফেলে না দিয়ে এইভাবে যদি মোজার ভিতরে ভরে তারপর আমরা কিচেন সিঙ্ক হোক কি ওয়াশ বেসিন পরিষ্কার করি সেক্ষেত্রে সাবানের টুকরোগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। আর মোজার ভেতরে দেওয়ার কারণে হাত দিয়ে ধরতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। তাছাড়াও এখানে স্ক্রাবারেরও কিন্তু প্রয়োজন হবে না মোজার ভেতরে সাবানের টুকরোগুলো দেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন পুরো কিচেন সিঙ্কটাকেই আমি এভাবে ঘষে নিয়েছি, এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের পুরো ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, তবে দেওয়ালের যে কর্নার সাইডগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কেউই ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না। দিনের পর দিন যদি পরিষ্কার না করি অনেকটাই কিন্তু নোংরা জমে যায়। তবে এই ধরনের কর্নার সাইডগুলো আপনাদের মেঝের কিভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন, আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা। অনেক সময় দেখবেন আমাদের একটা মোজা যদি হারিয়ে যায় বা হয়তো অন্য মোজাটি ঢিলে হয়ে যায় তখন কিন্তু সেই মোজা ফেলে দিই, তো সেই রকমই একটা
একটা মোজা আমি নিয়েছি আর নিয়েছি একটা পুরনো চিরুনিটাকে মোজার মধ্যে এভাবে পরিয়ে দিয়েছি। মোজাটাকে আমি এইভাবে একটু পেঁচিয়ে নিয়েছি, মোজাটা যাতে কোনোভাবে চিরুনি থেকে বেরিয়ে না যায় সেই জন্য এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে আটকে দিয়েছি। তবে আপনারা এখানে মোজার পরিবর্তে কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন। তো চিরুনির যে দাঁতের মতো অংশ রয়েছে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের হারপিক আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমাদের যে মেঝের কণার সাইডগুলো থাকে সেগুলো দেখবেন আমরা কিন্তু হাত দিয়ে কোনোভাবে পরিষ্কার করতে পারি না। তো এইভাবে যদি একটা চিরুনি মোজার মধ্যে পরিয়ে তারপর আমরা মেঝের কণাগুলো পরিষ্কার করি, খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও হারপিকের মধ্যে নানা ধরনের কেমিক্যাল থাকার কারণে হারপিকের মধ্যে কিন্তু হাত দেওয়া একদমই উচিত না। তো এইভাবে যদি আমরা একটা মোজা আর চিরুনি এইভাবে ব্যবহার করে নিই সেক্ষেত্রে আমাদের মেঝের কণাগুলো খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে। তাছাড়াও ডাইরেক্ট হারপিক আমাদের হাতের মধ্যে লাগবেও না। তারপর আপনারা একটা কাপড় ভিজিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। পরবর্তী টিপসটা হলো, আমাদের অনেকেরই মেঝে দেখবেন মার্বেলের বা টাইলসের হয়ে থাকে, তবে এই যে জয়েন্টগুলো থাকে সেগুলো দেখবেন অনেকটাই নোংরা জমে যায় আর এই জয়েন্টের জায়গাগুলো কিন্তু আমরা কোনোভাবে পরিষ্কার করতে পারি না, যতই আমরা ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি না কেন। আমি এই জয়েন্টের মধ্যে এইভাবে করে বেশ কিছুটা হারপিক দিয়ে দিলাম। আপনারা চাইলে এইভাবে হারপিক দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে পারেন। তো আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু সাথে সাথে পরিষ্কার করে দেখিয়ে দেব। যে চিরুনিটা মোজার মধ্যে আমি পরিয়েছিলাম সেটাকেই নিয়েছি, এবার এইভাবে করে আমি ঘষে নিচ্ছি। আর এইভাবে যখনই আপনারা ঘষে নেবেন দেখবেন এই যে জয়েন্টের মধ্যে নোংরাগুলো জমে থাকে সেটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের পুরো মেঝেটাই পরিষ্কার করতে পারবেন। আর এই জয়েন্টগুলো কিন্তু আমরা হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারি না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।